চিটাং কলেজ আসছে না মহসিন কলেজ আসছে, এত গেঞ্জাম করার দরকারই নেই, ইস্পাহানি কলেজে ভর্তি হও। কোয়ান্টাম ফিজিক্স বলে, আর অনেক কিছু বলে, কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট, অনেক অনেক কিছু লাগবে না, এগুলো আমাদের আসবে না এইচএসসির পরীক্ষায়। আসসালামু আলাইকুম। এসএসসি 26 থেকে যারা হতে যাচ্ছ এইচএসসি 28 বা হয়ে গেছো, সো তোমাদের সবার উদ্দেশ্যে এই ভিডিওটা করা। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি তোমাদের সাথে এই কথাগুলা বলার জন্য আমি আসলে অনেক বেশি হাইপড আর কি। আমার কাছে মনে হয়েছে যে তোমরা যারা এসএসসি কমপ্লিট করছো, যে কোনো ব্যাচের স্টুডেন্টই যখন আসলে এসএসসি কমপ্লিট করে ওদের এইচএসসিতে একটা জার্নি শুরু হয়। সো এখন আমি জানি না বা আমরা জানি না যে এইচএসসিতে ওরা কে কোথায় কোন কলেজে পড়বে, বা এসএসসিতেও ওরা ইভেন কীরকম কী পড়াশোনা করে আসছে। এবং আমাদের বইপত্রের ভিতরেও হচ্ছে কিছু ফাঁক ফোকর থেকে যায়, ঠিক আছে। আমাদের এসএসসির বইতে বা এসএসসির বইতে টুকটাক কিছু ফাঁক ফোকর থেকে যায়, আমাদেরকে তো আসলে অনেক ডিটেইলস পড়াতে পারে না, অপশান থাকে না। সো ওই জন্য দেখা যায় কিছু জিনিস একটু লুপ হোল মিসিং থাকে, সো অনেক মিসকনসেপশনসও আমাদের থাকে। আর এই সব কিছু মিসকনসেপশন আপনাকে কভার করতে হবে, তারপরে আপনার এইচএসসিতে আসতে হবে। এবং এইচএসসিতে আমার সামনে এখানে সেলু স্যারের বই আছে, আমার সামনে ইসাক স্যারের বই আছে, এক একটা বই লাইক 600 পৃষ্ঠা 700 পৃষ্ঠা এক পেপার। ফিজিক্স ফার্স্ট পেপার লাইক 600 বা 700 বা 800 পেজ, সেম ফিজিক্স সেকেন্ড পেপার, এরকম কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড, ম্যাথ, বায়ো, যা যা আসার সেগুলো আসবে। তো এইটা প্রতি ব্যাচের ক্ষেত্রে এরকম একটা কমপ্লিট গ্রুমিং হলে ভালো হয়, যেটা এই প্রথম আমি এইচএসসি 28-এর জন্য করতে পারছি। সো আমি হ্যাপি, আলহামদুলিল্লাহ। তোমরা যারা এসএসসি 26 সালে পরীক্ষা দিছো ভাই, তোমাদের একটু কিছু ড্রব্যাক রয়ে গেছে। তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দাও নাই, মানে এসএসসির যেই ছোট্ট সিলেবাসটা, আমাদের যেই ছোট্ট পিচকি বইটা ফিজিক্সের, আমি জানি না 200 পৃষ্ঠা বোধ হয়, তার ভিতর থেকেও আপনি প্রায় 50%-এর মতো জিনিসপত্র পড়েন নাই। সো সামনে জার্নি আমার কি করা উচিত, আমি কি করতে চাই, আমার আসলে কতটুকু এফিসিয়েন্সি নিয়ে দৌড়ানো উচিত, এবং এইচএসসির ফিজিক্স আর এসএসসির ফিজিক্সের মধ্যে পার্থক্য, এইটা এআই দিয়ে বানাইছি। এটা আমাকে শাওন বলতেছিল যে ভাই এই যে এরকম এরকম করে ছাকানাকা করে, আরে ভাই অস্থির ব্যাপার, ঠিক আছে শাওন। তো পরে শাওন তো বইলেই খালাস, বস মানুষ, আমি তো মানে এআই দিয়ে, যাই হোক এগুলাও বলবো। তখন কথা হচ্ছে ভাই, এগুলো খুব কমন কথা, এগুলো আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। এসএসসির ফিজিক্স হচ্ছে খুব ছোট পুকুর পুষ্কুনির মতো, এইচএসসির ফিজিক্স হচ্ছে মহাসমুদ্র, ঠিক আছে। এসএসসির ফিজিক্স হচ্ছে গলির ক্রিকেট, এইচএসসির ফিজিক্স সচিন টেন্ডুলকার, এগুলো আমাদের জানা আছে। সো এর বাইরে আর কি, এই ভিডিওটা আমি জানি না কতক্ষণ হবে, আমি চেষ্টা করব সলিড তোমাদের জন্য কিছু পয়েন্ট তোমার লাইফে অ্যাড করার। হোক না তুমি সারা জীবনে হয়তো কোনো দিন শিখোতে ক্লাস করতে আসো নাই, আমার ক্লাস করো নাই, মানে কেন করো নাই সেটা আমরা পরে জানবো, বাট যদি কোনো দিন দেখা না হয় ভাই, আজকের এই ক্লাসটা যাতে আপনার জীবনে কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট রাখে, সেটার ব্যাপারে আমি সর্বাত্মক চেষ্টা করতেছি, করবো ইনশাল্লাহ। তো আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রেডিও অ্যাক্টিভ 28, মানে আপনারা, এটা আমি আসলে জানি না, আপনারা কেউ, আমি জানি না, এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন বস আমাকে কমেন্টে জানায়েন যে কেন আসলে আপনারা রেডিও অ্যাক্টিভ, তেজস্ক্রিয় কেন। তো এখানে আমি আপনাদের একটা টাইমলাইন লিখছি। আর এই রেডিও অ্যাক্টিভ ব্যাপারটা আমার আসলে অনেক বেশি ভালো লাগতেছে না, যে রেডিও অ্যাক্টিভ হইলে কী হবে, ফুস করে আলফা কণা বের হয়ে যাবে, বিটা কণা বের হয়ে যাবে, এগুলো তো তোরা পড়িস নাই বোধ হয়, এগুলো ছিল হচ্ছে তোদের 13 নম্বর চ্যাপ্টারে। আচ্ছা যাই হোক, সো যেটা হয়েছে যে রেডিও অ্যাক্টিভ হন আপনি, আপনার যদি মনে হয় যে ফুস করে আমার ভিতর থেকে আলফা কণা বিটা কণা বের হয়ে গেল, আমি রেডিও অ্যাক্টিভ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, লুটে যাব, অস্থিতিশীল নিউক্লিয়াস হয়ে যাব, হন। আমার মন চাইছে যে আমি এইচএসসি 28-কে বলি যে ওরা আসলে খুব ব্লেসড, আমি ব্লেসড আলহামদুলিল্লাহ। মানে আমি ব্লেসড যে আমার এইচএসসি 28-এর সাথে দেখা হয়েছে, অ্যান্ড আই স্ট্রংলি ফিল লাইক কিছু এইচএসসি 28-এর মানুষ ডেফিনেটলি আমার এই ক্লাসটা করতেছে। প্লিজ ক্লাসটা তোমার ভাই বন্ধু, ছোটো ভাই বড় ভাই, ছোটো বোন বড় বোন, এইচএসসি 28 এসএসসি 26-এর মানুষজনের কাছে পৌঁছায় দিও। আচ্ছা দেখেন, আজকের তারিখে আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি শিখর 7 নম্বর স্টুডিওতে, জুনের 22 তারিখ, এই সন্ধ্যা রাত কিছু একটা আছে। তো জুলাইয়ের 20 তারিখের দিকে আমাদের একটা ডের একটা ব্যাপার আছে, আমাদের বোর্ড ফাইনাল রেজাল্ট দিবে, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, প্রতিমন্ত্রীও বলেছেন। আচ্ছা এরপরে দেখেন, আমি একটা অ্যাপ্রক্সিমেট টাইম লিখছি, সেটা হচ্ছে 7 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত, এরপরে আবার ঢেউ খেলায় সেপ্টেম্বর। সো যেটা হচ্ছে কাহিনিটা আসলে কি ভাই, এই 7 আগস্ট থেকে 14 আগস্ট এই টাইমের ভিতরে এনডিসি অ্যাডমিশন টেস্ট নেওয়ার সম্ভাবনা বেশ প্রবল, সম্ভাববিলিটি প্রবল,
ঠিক আছে, সম্ভাবনার প্রবাবিলিটি সম্ভাব্যিলিটি প্রবল। সো এনডিসির অ্যাডমিশন টেস্ট যদি 7 তারিখ থেকে 14 তারিখের ভিতরে হয়ে থাকে, তাহলে অন্যান্য কলেজগুলো, ধরো এখানে হলিক্রস কলেজ ভর্তি পরীক্ষা নিবে, সেন্ট জোসেফ কলেজ ভর্তি পরীক্ষা নিবে, অন্য কলেজগুলো তো এখনও সেরকম কিছু বলে নাই। এখন দেখা যাক কি হয়, যেহেতু নতুন শিক্ষা ব্যবস্থা আসছে। আমি জানি না যে কলেজ অ্যাডমিশনটা একটা বড় উৎসব বা একটা বড় প্রোগ্রাম হয়ে উঠতে পারে আমাদের জীবনে, যদি প্রায় সকল ভালো কলেজ, বড় কলেজ ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। সো যেটা হয় নাই সেটা হয় নাই, হইলে দেখা যাবে বস, আমরা এটা নিয়ে কাজ করব। সো এই জায়গা দিয়ে বস কি আসতেছে বস, এই জায়গা দিয়ে বস আসতেছে হচ্ছে আমাদের কলেজ অ্যাডমিশন এবং আমাদের কলেজ অ্যাডমিশনের যেই ছুটাছুটিগুলো আছে, র্যান্ডম ইদিক ওদিক ফর্ম তোলরে, এই করো রে সেই করো, চিটাং কলেজ আসছে না মহসিন কলেজ আসছে, এত গেঞ্জাম করার দরকারই নেই, ইস্পাহানি কলেজে ভর্তি হও। তো এই আর কি ব্যাপার আর কি ভাই। তো এইখান থেকে খেয়াল করেন, আমি যদি একটু সামনের পেজে একটু ঝাঁকানাকা করি, এখানে দেখো মানে যেটা বলতেছিলাম ওইটার একটা ব্যাক টু ব্যাক কথা চলে আসছে। আমার কলেজ অ্যাডমিশন আসছে, আমি এনডিসিতে অ্যাডমিশন টেস্ট দিতে চাই, বা আমি সেন্ট জোসেফ, আমি হলিক্রস কলেজে ভর্তি পরীক্ষা দিতে চাই। তো অলরেডি আমাদের এই স্বপ্নের কলেজ প্রোগ্রামটা নিয়ে আমাদের তহিদ শাওন ভাইয়া, অন্তর ভাইয়া, এরপরে হচ্ছে প্রাপ্য ভাই, রায়হান ভাই, ম্যাথের অর্ণব ভাই, মানে বসেরা, সামি ভাই আছে, শাওন ভাইয়াও তো আছে, শাওন ভাই তো সিনিয়র অনেক বড়। সো কথা হচ্ছে যারাই ভাই ব্রাদার আছে, যারাই এনডিসিতে পড়ছে, হলিক্রস কলেজে আপুরা যদি থাকে, বা আমরা হলিক্রস কলেজের 2-1 আপু যারা শিক্ষতে ক্লাস করেছে, এখনও করছে, 25 ব্যাচ, 26 ব্যাচ, 27 ব্যাচ, ওদের সাথে আপনাদের কথা বলায় দিব, সেমিনার হবে, লাইভ হবে, সব কিছু হবে। সো এই সব কিছু নিয়ে স্বপ্নের কলেজ অলরেডি কাজ করতেছে, এবং আমি আপনাদের সাথে চাইলে দিয়ে একটা ইমেজ শিখবো জিতবো গ্রুপে শেয়ার করতে পারি, যে মানে অনেকগুলা টক, অনেকগুলা পডকাস্ট হচ্ছে। এবং এই যে আপনারা যারা এনডিসিতে পরীক্ষা দিবেন, যারা এনডিসি অ্যাসপিরেন্ট আছেন, লাইক এনডিসি শুধুমাত্র আপনার মেরিট দেখবে, শুধুমাত্র আপনার ট্যালেন্ট দেখবে, যে আর এই ছেলেটা কতটুকু ভালো পারে, হ্যাঁ ওর নলেজ কত ভালো, ও কি বোর্ডে 1290 পাইছে, 1295 পাইছে, এইটা অলওয়েজ হয় না ভাই। এনডিসি অবভিয়াসলি ব্রিলিয়েন্ট স্টুডেন্টদেরকে নেয়, নিতে চেষ্টা করে, নিবে, বাট এইটার সাথে এনডিসি আমি জানি না ওনারা আর কি দেখে, মেবি ওনারা রেজিলিয়েন্স বা টেম্পারমেন্ট বা অনেক কিছু আছে। আমি নিজে এনডিসিতে পড়ি নাই, বাট অনেক ভাই বন্ধু পড়ছে, এবং বাংলাদেশে টুকটাক আমি কিছুদিন, যদিও এনডিসিতে পড়ি নাই, এনডিসির গ্রুমিং বা অ্যাডমিশন টেস্টের ক্লাস নিছি। সো ওই কারণে টুকটাক অল্প বিস্তর জানা আছে। আপনার অল্প বিস্তর জানতে হবে না, আপনার এই স্বপ্নের কলেজে অন্তর ভাই, প্রাপ্য ভাই সব আপনাকে ডিরেক্ট জানায় দিবে। সো কথা হচ্ছে ভাই, মানে ওখানে ভাইভাতে স্যাররা অনেক এক্সট্রা ভেগেন্ট কোয়েশ্চেন করে, যেটা হয়তো সবাই মানে রেডি থাকে না ওইটার জন্য। সো এগুলোর এক্সপিরিয়েন্স আপনাকে দেওয়া হবে। তার আগে ভাই, এটা আমি বলতেছিলাম যে ভাই আমরা এসএসসি 26 ব্যাচ, এবং আমরা ভাই জীবনে একটা বিশাল পাপ করে আসছি। সেটা কি বিশাল পাপ ভাই? বিশাল পাপ হচ্ছে ভাই, আল্লাহ মাফ করুক, পাপ পুণ্য তো আল্লাহ বলবে। এসএস, স্টেইনলেস স্টিল, বুয়েটে গিয়ে আমি শিখছিলাম, তোমাদের কাছ থেকে আমি শিখছি। এসএস মানে হচ্ছে স্ক্রিনশট, এটাকে আবার কবিগুরু বানাইছে। এসএস মানে হচ্ছে শর্ট সিলেবাস। আমার এসএসসির ফিজিক্স বই জেনুইনলি খুবই ছোট, কম্পারেটিভলি ম্যাথ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ সবগুলাই কম্পারেটিভলি কার সাথে কম্পেয়ার করতেছেন ভাই? এইচএসসির সাথে। সো এখন কথা হচ্ছে ওর ভিতরেও আপনি 50% জিনিসপত্র পড়েন নাই। সো এই জিনিসটা যদি আপনি কভার না করেন, পাপ মোচন মানে কি? পিছনের ব্যাকলগ কভার করা, ঠিক আছে, কামব্যাক দেওয়া। সো ওই কামব্যাকটুকু, এইটা আসলে প্রি ডিটারমাইন্ড, এটা দিতেই হবে। এটা যদি না দেন, তাইলে আপনি এইচএসসিতে কোথায় কোথায় কি কি ধরা খাইতে পারেন আসেন দেখেন। টেন টেনে ডিসকিও, এটা ক্লাসের আগে 45 মিনিট ধরে এই পুরো স্লাইড লিখছি, তাহলে খেয়াল করো বাপু, বিশাল ব্যাপার। তাহলে এই হচ্ছে মোটামুটি আমার ফিজিক্সের আমার 6টা চ্যাপ্টার, যেই 6টা চ্যাপ্টার আমার শর্ট সিলেবাসের বাইরে ছিল। তাহলে এই শর্ট সিলেবাসের বাইরে থাকা চ্যাপ্টারগুলোর উপর আমার এইচএসসির কোন কোন চ্যাপ্টার কিভাবে কতটা ডিপেন্ডেন্ট, এইটা জাস্ট আমি এক নজরে একটু বলে দিব। আমি তো তোমাকে এখন এক ক্লাসে 6টা চ্যাপ্টার পড়া দিব না, এটার জন্য ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস হচ্ছে অলরেডি আমাদের পেজ থেকে। মানে ফিজিক্সের একটা ক্লাস আমি নিছি, এরপরে শুভ ভাই একটা ক্লাস নেবে, কেমিস্ট্রি অলরেডি হচ্ছে শাওন ব্রো একটা ক্লাস নিয়ে ফেলছে, অন্তর ভাইয়া ক্লাস নিছে, মেন্টররা ক্লাস নিচ্ছে, নিবে। ম্যাথে ডেফিনেটলি সৌরভ দাদা বা হচ্ছে ইনাম ভাই বা নাইম চাচ্চু নিবে, ইকবাল দাদু আসছে। সো নিচ্ছে বসেরা। ভাই কথা হচ্ছে, ফার্স্ট কথা, এই সব কিছু বাদ ধরে নিলাম যে আমি এসএসসিতে ফুল সিলেবাস পড়ে আসছি, আমি এখন এইচএসসিতে ঢুকছি। স্টিল আমার এইচএসসির জার্নি কখনো এরকম হইতে পারবে না। কীরকম ভাইয়া? আমি চ্যাপ্টার নাম্বার 2 পড়ে ফেলছি, ভেক্টর।
তাইলে ভেক্টর পড়ে আমি যখন চ্যাপ্টার নাম্বার 3-তে যাব গতিবিদ্যা, বা চ্যাপ্টার নাম্বার 4-এ যাব নিউটনীয় বলবিদ্যা, তখন আমার চ্যাপ্টার নাম্বার 2 ভেক্টর, যেটা আমি পড়ে ফেলেই তো দিছি, ওইটা আর আমার মনে রাখা লাগবে না। এই জিনিস পুরো এইচএসসি জার্নিতে কোনোদিন কখনো হবে না। এক ভেক্টর পড়তে পড়তে তো বলা মানে জীবন তামা হয়ে যায়, কারণ ঠিকমতো পড়ে না। তাই এক ভেক্টর চ্যাপ্টারের ইম্প্যাক্ট আমার বোধহয় ডিরেক্টলি 8টা 9টা 10টা চ্যাপ্টারের উপর আছে, এবং আরও অনেকগুলো চ্যাপ্টার আছে এইটার উপর, ওইটা ডিপেন্ডেন্ট। মানে গ্র্যাভিটি পড়ার পরে স্থির তড়িৎ পড়লে অনেক বেশি সুবিধা হয়, তারপরে হচ্ছে পর্যাবৃত্ত গতি পড়ে তরঙ্গ পড়তে গেলে অনেক বেশি সুবিধা হয়। সো এগুলো এইচএসসির ডিপেন্ডেন্সি ভাই, আমরা এসএসসিতেই গাফিলতিতে আসি। সো আমি জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি, জাস্ট ভয় ধরায় দিতে চাই না, ভয় কেন ধরাবো তোকে, সহজ পড়লে পারবি। এবং ভাই এই পড়ালেখাগুলো এরকম হবে না যে ভাই আমি ইউটিউব থেকে একটা ওয়ান শট ক্লাস চালাই দিলাম, একটা লক্ষ্য জিপিএ 5, শিখরি লক্ষ্য জিপিএ 5-এর অনেক ক্লাস আছে, এই পদার্থের অবস্থাও চাপ এইটাতে আমারই ক্লাস আছে, ঠিক আছে, চলতরিতে শুভর ক্লাস আছে। এখন ওই ক্লাসগুলোতে বসে কি করছে, বসে মনে করেন এমন 20-25টা সার্কিট দেখাইছে যেগুলো হয়তো বা বোর্ডে আসছে কিছু, আর এগুলো মনে করো বিভিন্ন জেলা স্কুল বা অনেক নামকরা স্কুল থাকে, যেমন ধরো এই যে আমাদের ডিআরএনসি হইতে পারে বা হলিক্রস স্কুল হইতে পারে, এরকম নামকরা বড় জেলা স্কুল বা বিভাগীয় শহরের বড় স্কুলগুলোর টেস্টের কোশ্চেন ধীপার সলভ করাইছে, যেগুলো হচ্ছে ওয়ান শট ক্লাস আছে। এই জিনিস আপনার এখন এই প্রেশার আপনি নিবেন, সিকিউ সৃজনশীল সলভ করবেন, যদি করতে চান করেন, প্যারা নাই। যদি না হয় এই 6টা চ্যাপ্টার আসলে তোমাকে খুব প্রিসাইসলি 3টা 4টা 5টা ক্লাসে আমি এবং শুভ ভাই আমরা মিলেঝুলে গুছায় পড়ায় দিব। এখানে আমার উপরের 4টা চ্যাপ্টার 5 নাম্বার 6 নাম্বার 9 নাম্বার 11 নাম্বার, এই 4টা চ্যাপ্টার পড়া আমার জন্য মানে উড়াক তুরাক লেভেলে ইম্পর্টেন্ট। কেন একটু করে বলি, সেটা হচ্ছে এই যে দুইটা, এই এখন পুরো আমার এত সুন্দর পৃষ্ঠাটা একটা ভেসকায় যাবে, যাই সবই আল্লাহর ইচ্ছা। এই যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ, এবং একটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। চ্যাপ্টারের নাম বাংলা ইংলিশ মিলাই কি লিখছি ওটি বাদ দে তোরা। কথা হচ্ছে পদার্থের অবস্থার উপর চাপের যেরকম প্রভাব আছে, তাপমাত্রার সেরকম প্রভাব আছে, তাপশক্তি আদান প্রদান হবে। সো তাপমাত্রা, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপশক্তি যাবে, বাংলা কথা। ও এগুলো তো তোমরা পড়ো নাই। সো কথা হচ্ছে ভাই 3টা জিনিস আছে, আমি 3টা জিনিসের নাম ঠিকানা এখানে লিখে রাখছি। যারা যারা আমার সাথে লাইভ ক্লাস করছিলেন, প্রথম লাইভ ক্লাস হালকা একটু আঁচ পাইছেন, সেটা কি ভাই? প্রেশার, ভলিউম এবং টেম্পারেচার, চাপ, আয়তন এবং তাপমাত্রা। যখন এইচএসসিতে উঠবেন তখন আপনি ডিরেক্ট আসলে বলতে পারবেন না যে চাপ দিলে আয়তন কমছে, চাপ দিলে আয়তন কমছে, তাপমাত্রা কি করতেছে, ও কি স্থির আছে নাকি ও পরিবর্তন হচ্ছে। সো এইসবের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। সহজ বাংলা কথায় এদেরকে আমরা যেটা বলি আর কি, তাপগতীয় চলক। তো এই তাপগতীয় চলকে প্রেশার, ভলিউম এবং টেম্পারেচার একজন আরেকজনের উপর মানে খুব মানে ওতপ্রোতভাবে রিলেটেড আর কি। চাপ বাড়াই দিলাম আমার ভলিউম কমে যেতে পারে, আবার টেম্পারেচার বেড়ে গেলেও ভলিউম বেড়ে যেতে পারে, আবার তিনোটাই একসাথে পরিবর্তন হচ্ছে, অনেক ইদিক বিদিক লাগতে পারে। তো এই যে এখান থেকে প্রেশার, ভলিউম, টেম্পারেচার এবং অনেক ইদিক বিদিক যে ব্যাপারগুলা, এই ইদিক বিদিক ব্যাপারগুলা খুবই চমৎকার, খুবই ইন্টারেস্টিং। এটা আমার কই লাগতেছে ভাই? এইটা আমার লাগতেছে হচ্ছে এই জায়গায়। এটা আমার কোথায় লাগতেছে ভাইয়া? এইটা আমার এই 3টা চ্যাপ্টারে তো একদম 100 লাগতেছে। অন্য 2-1 জায়গাতেও লাগতে পারে। আমি একদম আমার রাফ কাট, আমি তো খুব দ্রুত লিখে এগুলা তাড়াতাড়ি রেকর্ড করতে হবে তোদের জন্য। ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার নাম্বার 7 পদার্থের গাঠনিক ধর্ম। এখানে আলোচনা করা হয়েছে ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, ক্রিন্টন গুণাঙ্ক, যেই জিনিসগুলা স্থিতিস্থাপকতা এবং রবার্ট হুকের সূত্র এক্স্যাক্টলি আছে হচ্ছে আমাদের পদার্থের অবস্থা ও চাপের উপর। আচ্ছা, এরপরে প্রেশার, চাপ, চাপের ডেফিনিশনই পারে না পোলাপান। আইসেন আমার সাথে ক্লাসে, মানে আমি ব্র্যাগিং করতেছি না ভাই, মানে চাপ আমরা বুঝি না অনেকে, আমাদের হয়তো আমরা সময় পাইনি, আমরা 9-এ আধ্যাত্মিক সিলেবাসে পড়ছি, মানে পড়া হয় নাই ভাই, অনেক গ্যাপ অনেক গ্যাপ অনেক গ্যাপ। তো পদার্থের গাঠনিক ধর্মের ভিতরে এই জিনিসগুলা কিছুটা মাত্রায় লাগবে। আর বাকি যে 2টা চ্যাপ্টার আছে ভাই, ও বাবা, ওরা স্পেশালাইজড। খেয়াল করো, একটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 10 আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাস। সো গ্যাসের তাপমাত্রা বাড়বে, চাপ বাড়বে, আয়তন বাড়বে, কমবে, ইলিউইলি হবে, গ্যাসের কণাগুলো ছুটাছুটি করবে। ইলিউইলু মানে মিষ্টি, পুরাটাই তাপ, তাপশক্তি, তাপের প্রভাবে গ্যাসের আয়তন বেড়ে যাচ্ছে, এইসব। ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার নাম্বার 1 তাপগতিবিদ্যা, থার্মোডিনামিক্স। এইটার ভিতর তো একদম দেখো ডিরেক্ট না নামেই বলা আছে তাপের
মানে হিটের ডাইনামিক্স আর কি, মানে তাপশক্তি কেন কোন পাত্র থেকে কোন পাত্রে যাবে, বেশি যাবে না কম যাবে, আবার এই তাপশক্তি গ্রহণ করলো সে কি করবে, পুরোটা কি কাজে রূপান্তর করবে না কি করবে, অনেক ইন্টারেস্টিং অনেক মজার জিনিসপত্র আছে, প্রচুর পরিমাণে ডিপেন্ডেন্সি। সো এই বেসিক ডিপেন্ডেন্সিগুলো আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করে নিব। কবের মধ্যে ক্লিয়ার করে নিব ভাই? আমরা ক্লিয়ার করে নিব হচ্ছে এই টাইমলাইনের ভিতরে, রেজাল্টের আগেই 20 জুলাই, এটা আমাদের ডি ডে, ঠিক আছে? এই রেজাল্ট তো ইনশাল্লাহ খুব ভালো হবেই আল্লাহ দিলে। আমার আব্বু আম্মু দোয়া করছে, আমি সহি সালামতে, আল্লাহ সুস্থ রাখছে, পরীক্ষা দিছি, রেজাল্ট যেটা হবে সেটা ইনশাল্লাহ হবে 100 কোনো প্যারা নিয়েন না। বাট আমার কথা হচ্ছে এই রেজাল্টের আগেই ভাই এই জিনিসগুলো পড়ে ফেলেন। রেজাল্টের পরে আপনার কলেজ সিলেকশন আপনার আরও হুড়াহুড়ি এইটুকের মধ্যে একেবারেই হবে না। তারপর তো এখানে গিয়ে হয়তো আমাদের সেপ্টেম্বরের দিকে হয়তো বেশিরভাগ কলেজে ক্লাস শুরু হয়ে যেতে পারে, সেটা সেপ্টেম্বরের ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, বিভিন্ন কলেজ বা একটা কমন টাইমে শুরু হবে। সো এইদিকে একটা মানে একটা দামামা বেজে উঠবে। সো ওইদিকে যায়নি না, এই পাপ মোচন যত আর্লি করে ফেলবেন তত ভালো। অনেকেই হয়তো করতেছেন, বাসায় বসে করা উচিত। আচ্ছা, এরপরে আলোর প্রতিসরণ। এই আলোর প্রতিসরণ তো বস ডিরেক্ট আলোর প্রতিসরণের বড় ভাই, জ্যামিতিক আলোক বিজ্ঞান পুরা ছেপে দিছে। মানে আলোর প্রতিসরণে যা যা আছে ওই পুরোটুকু ধরে আরও 80-90% জিনিস এক্সট্রা, ভাস্ট, অসাম, আমার খুবই পছন্দের চ্যাপ্টার। আলোর প্রতিসরণ পড়তে হবে। এরপরে আছে হচ্ছে চলতড়িৎ ভাই। মানে চলতড়িৎ হচ্ছে আসলে মানে কোনো গ্যাঞ্জামি করে নাই, মানে ডিরেক্ট ছাপাই দিছে। আর কোনো চ্যাপ্টার আমাদের এসএসসি এইচএসসিতে এরকম ডিরেক্ট নাম মিলে যায় না। চলতড়িৎ সেকেন্ড পেপারের 3 নম্বর চ্যাপ্টার, জায়ান্ট চ্যাপ্টার, এবং ফিজিক্স সেকেন্ড পেপারের আপনি যে কোনো বোর্ড কোশ্চেন, টেস্টের কোশ্চেন, আপনি একটা কোশ্চেন উঠাইলেন, আপনি দেখলেন ও এখানে সার্কিট থেকে কোনো কোশ্চেন আসে নাই, তাহলে কি এটা ফিজিক্স সেকেন্ড পেপার নাকি? মানে এরকম একটা ব্যাপার আর কি, যে সার্কিট নাই তাহলে আর ফিজিক্স সেকেন্ড পেপার কীরকম হইলো। তো চলতড়িৎ সার্কিটের বেসিক জিনিসপত্র খুব বেশি জটিল বা প্যারার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এর পরের যে আসলে 2টা চ্যাপ্টার আছে এইগুলো আসলে একটু একটু দুধভাত লামসাম চ্যাপ্টার হয়ে গেছে এসএসসিতে একটু দুধভাত লামসাম চ্যাপ্টার হয়ে গেছে। কারণ 12 নম্বর যেই চ্যাপ্টারটা, যেটার বাংলাটা কি বস, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। মানে কাহিনীটা খুব সিম্পল, আমরা চ্যাপ্টারের নাম থেকে পুরো চ্যাপ্টারের আইডিয়েশন বুঝে ফেলতে পারবো। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, তার মানে কারেন্ট যাচ্ছে, এর জন্য একটা ম্যাগনেটিক ইফেক্ট তৈরি হচ্ছে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। সো ইলেকট্রোম্যাগনেটিজম, দিস ইজ অ্যানাদার নিউ থিং, আপনারা হয়তো শুনছেন বা সামনের জার্নিতে অনেক বেশি শুনবেন। ইলেকট্রোম্যাগনেটিজম, তাড়িৎ চৌম্বক। সো এই দুইটা আসলে ওতপ্রোতভাবে মিলে যায়। ওই যেরকম প্রেশার, ভলিউম, টেম্পারেচার একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, এরকম তাড়িত চৌম্বক, ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম একটা আরেকটাকে প্রভাবিত করে, একটার কারণে আরেকটা তৈরি হয়। এই সমস্ত কাহিনী ভাই অনেক ডিটেলসে আমার ফিজিক্স সেকেন্ড পেপারের জায়ান্ট একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 4, এই একই শিরোনাম, তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এবং চৌম্বকত্ব, ম্যাগনেটিজম নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছে। আর চ্যাপ্টার নাম্বার 5টা তো লাইক একটা অসাম জিনিস, এসি নিয়ে কথা বলা হয়েছে, অল্টারনেট কারেন্ট, এবং ওখানে ট্রান্সফরমার, জেনারেটর বা আরও এইসবের ক্রিয়া প্রণালী নিয়ে কথাবার্তা বলা হয়েছে, ট্রান্সফরমার নিয়ে কথা বলা হয়েছে। এই জিনিসপত্রগুলো কিছু হয়তো আমার এসএসসিতে ছিল, এইচএসসিতে অনেক বেশি আছে। সো ব্যাপারটা কি এরকম যে মানে এসএসসিতে আসলে খুব অল্পই ছিল, জাস্ট নাম ঠিকানা জানাইছে। তো এইটা আসলে এইচএসসিতে আমরা শুরুতেই ধরে টান দিয়ে পড়ে ফেলতে পারি, এখনও চাইলে পড়ে ফেলতে পারি। আর লাস্টে যে চ্যাপ্টারটা আছে মডার্ন ফিজিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর, মডার্ন ফিজিক্সের ভিতরে মডার্ন ফিজিক্সই নাম আছে কি না, এখানে মূলত তেজস্ক্রিয়তার কথাবার্তা আছে। তেজস্ক্রিয় মানে কীভাবে একটা মানে পোলাপান নিজেকে নাম খায় আমি তেজস্ক্রিয়, বুঝোস তুই তেজস্ক্রিয় মানে কি? তেজস্ক্রিয় মানে হচ্ছে তোর যে কোর, তোর যে নিউক্লিয়াস, ওইটা আসলে আনস্টেবল। কেন আনস্টেবল? অনেক কারণে। মেইন কাহিনী হচ্ছে ভাই খুব ছোট একটা জায়গায় অনেকগুলা পজিটিভ প্রোটন ধাক্কাধাক্কি গুতাগুতি করতেছে। সো টু সাম এক্সটেন্ট যদি নিউক্লিয়াস স্টেবল না থাকে তখন যেটা হয় যে অনেক পার্টিকেল বা অনেক রশ্মি, রে, শক্তি বের হয়ে যায়, বের হয়েছে ফুস করে, ঠিক আছে? এক মৌল পাল্টে আরেক মৌল হয়ে যাচ্ছে, আইডেন্টিটি থাকছে না, তোর এইটা হইতে যাচ্ছ তেজস্ক্রিয়। হইতেও পারে, বলা যায় না ভাই, সবাই আপনার মতো নাকি। সো এখানে ভাই তেজস্ক্রিয়তার কথাবার্তা বলা আছে, এবং এখানে আরেকটা হিউজ জিনিসের জাস্ট ইন্ট্রোডাকশান দেওয়া আছে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তো এই সেমিকন্ডাক্টর আমি একদম গ্যারান্টি দিচ্ছি, এই সেমিকন্ডাক্টর আমাদের এইচএসসির একাডেমিক প্রোগ্রামে, সেটা তুমি যদি শিখতে ক্লাস করো, শুকর আলহামদুলিল্লাহ, আমি পড়াই, শুভ পড়ায়, বা বাংলাদেশের যে কোনো ভালো ফিজিক্স টিচার, কলেজের স্যার বা ভাইয়া টিচার, এনিওয়ান যদি আপনাকে পড়ায়,
সো এইচএসসি জার্নিতেই আসলে ওইভাবে টেনে ভালো করে পড়ায় দেওয়া পসিবল যে আসলে এসএসসির গ্যাপটা অনেক বেশি গায়ে লাগবে না। সেম কথা যায় হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার ক্ষেত্রে। আর এখানে তো ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট, এইটাতে খুব বেশি জিনিসপত্র আমার নাই, বাট আমরা একবার একটু টাচ দিয়ে যাব। তাহলে খেয়াল করেন ভাই, আমার এইচএসসি শুরু করার জন্য, ফার্স্ট অফ অল আমি এইচএসসিতে ঢুকবো শুরু করার জন্য, আমার এই 4টা চ্যাপ্টার ভাই, এই 4টা চ্যাপ্টার আমার মানে কমপ্লিট করা, কমপ্লিট ইন এ সেন্স যে আমি ভাই বেসিকটা জানি, এবং এই 4টা চ্যাপ্টার থেকে টু সাম এক্সটেন্ট যদি আমার টুকিটাকি কিছু বেসিক প্রবলেম এইসব আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি ইনশাল্লাহ পারবো। সো এই লেভেলে আমার এইটুকু সলভ করা দরকার, ঠিক আছে বস? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এইটা তোমরা কেউ কেউ জিজ্ঞেস করো যে আমরা তো শর্ট সিলেবাসে পরীক্ষা দিছি, তাইলে আমাদের কলেজ অ্যাডমিশন টেস্ট আসলে কি শর্ট সিলেবাসে হবে না ফুল সিলেবাসে হবে? তো জানি না কারো এটা মাথায় আছে কিনা। সো অ্যাবাউট এনডিসি অ্যান্ড ইভেন হলিক্রস কলেজ, এই বসেদের ক্ষেত্রে না এরকম আগে থেকে ফিক্সড করে কিছু বলে দেওয়া যাবে না। এনডিসির তো ধরেন কোয়েশ্চেন প্যাটার্নই মানে পাল্টায় ফেলে বসেরা। হুট করে একটা সময় মনে হইলো যে ম্যাথ প্রবলেম দিবে, সো কিছু ম্যাথ প্রবলেম দিল বা কোয়েশ্চেন দিল, অ্যান্সার করবে। আবার একটা বছর মনে হইলো এমসিকিউ দিবে, আবার হচ্ছে বাংলা ইংলিশ থাকবে থাকবে না, তারপর আইসিটি থাকবে থাকবে না। সো এগুলো সব আসলে কলেজ টু কলেজ সার্কুলারের উপর ডিপেন্ড করবে। বাট মোটামুটি বলা যায় যে শর্ট সিলেবাসের ভিতর থেকেই এনডিসিতে আসলে কোয়েশ্চেন আসবে। আর এনডিসিতেই যদি পড়তে চাও, বাকি 4-5টা চ্যাপ্টার দ্রুত পড়ে ফেলো ভাই। সো এই হচ্ছে কথা বস। এখন এই জিনিসপত্রগুলো আমরা পড়বো কোথায় পড়বো ভাই? আমরা পড়বো হচ্ছে দুরন্ত 28, এইচএসসি দুরন্ত 28, এই কোর্সে আমরা এই সব কিছু পড়ে ফেলবো এই দুরন্ত 28-এর ভিতরে। এইটার একটা চমৎকার এক্সপ্লেনেটরি ভিডিও আছে, এনাম ভাই করছিল। সো আমি আমার এই ভিডিও যখন গ্রুপে আপলোড হবে তখন আমি ওইখানে আপনার জন্য এনাম ভাইয়ের ওই এক্সপ্লেনেটরি ভিডিওটা পুরোটা দিয়ে দিব, এবং ওইখানে এনাম ভাই দুরন্ত 28-এ কী করবেন, স্বপ্নের কলেজে কি করবেন, এবং পরে গিয়ে এইচএসসির 1.5-2 বছর, 2 বছর নাই, মিথ্যা কথা, 1.5 বছর সামথিং টাইম লাইনে আপনি কি করবেন, এই পুরা জিনিসটা একদম প্রপারলি সুন্দর করে গাইড করছে। সো এই জন্য আমি একদম ডিরেক্ট ওইটা ধরে আগাইলাম না, বাট আমি টাইম লাইনটা আপনাকে বলে দিলাম। সো এই জিনিসগুলো আপনি সলভ করেন। আচ্ছা, এবার তো দুরন্ত 28 বস কথা হবে এটা নিয়ে। আমি কোর্সের লিঙ্ক দিয়ে রাখবো, এবং শিখর যেটা হচ্ছে, আপনি শিখর যে কোনো কোর্সে যদি আসলে এনাম ভাইকে বেশি বড় লোক বানাইতে না চান তাহলে আপনি 16780-তে কল দিতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না, এনাম ভাই লোকটা আসলে জমিদার, তার আরও অনেক বেশি জায়গা জমি দরকার, তালের বাগান দরকার, তো আপনি তখন কি করবেন, আপনি ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাবেন। এটাও করে মানুষজন, আমি জেনুইনলি আমি তাদেরকে অনেক ভালোবাসি, কারণ এনাম ভাই আমার বড় ভাই। সো ওয়েবসাইট থেকেও আপনি কোর্সে এনরোল করতে পারবেন, অথবা 16780-তে কল দিয়েন, বললেন যে আমি এনাম ভাইয়ের ছোটো ভাই ছোটো বোন, আমাকে মিনিমাম প্রাইসে কোর্স এনরোল করে দেন, বসেরা করে দিবে। আসেন কাজের কথা, টেক্সট বুক কী পড়বেন? ফার্স্ট কথা হচ্ছে, কলেজে যেটা বলে আমি রিস্ক নিতে পারবো না। আপনার কলেজে যে কোনো একটা টেক্সট বই বইলা দিছে, ওইটা আপনি পড়ে ফেলেন। এখন মোস্ট লাইকলি বেশিরভাগ কলেজে এই তপন স্যার এবং আমির হোসেন এবং ইসাক স্যার, এই দুটার মধ্যে যে কোনো একটা বই কিনতে বলে। এবং আমি জানি না কলেজে কি আসলে খুব জোর করে, হে তুই কী বই আনছোস দেখি, কিনে তুই ইসাক স্যার আনছোস কেন, তোর না তপন স্যার আনতে কইছি, মানে স্যাররা কি এরকম বলে নাকি? আমার মনে নেই আমি কলেজে কোনোদিন স্যার আমার বই চেক করছে কিনা, সেটা অনেক আগের কথা, সরি। তো যেটা বলতেছিলাম ভাই, তপন স্যারের বই 1 নম্বরে রাখছি, এটা আমার সারা জীবনের ফেভারিট বই, স্টিল নাও ফেভারিট, বাট এখন একটু বড় হওয়ার চেষ্টা করতেছি, এই জন্য সেলু স্যারের বই পড়ি। তপন স্যারের বই কাদের জন্য? এমন একজন স্টুডেন্ট, তুমি একটা বাচ্চা মানুষ, তোমার কাছে মনে হয়েছে যে ভাই আমি এইচএসসির বই নাড়াচাড়া করে দেখতে চাই, ফিজিক্স ম্যাথ পড়তে চাই। তপন স্যারের বই হচ্ছে তোমার জন্য, যে কোনো স্টুডেন্টের জন্য, আমার মতো স্টুডেন্টদের জন্য, যে হচ্ছে নিজে একটু হাঁটু হাঁটু পা করে এইচএসসির ফিজিক্সটা নাড়াচাড়া করে দেখতে চায়। খুব সুন্দরভাবে থরে থরে সাজায় গুছায় লিখে দেওয়া আছে। সো তপন স্যারের বই ফর অল, কলেজে যদি বলে তাহলে ডেফিনেটলি আপনি কিনবেন। আচ্ছা, এরপরে দেখেন আমি 2টা ভাগে ভাগ করে দিছি। এই ভাগের কারণটা বলি, মানে আমির হোসেন ইসাক স্যারের বই পড়ে আমি কি বুয়েটে চান্স পাবো না? অবশ্যই পাবেন ভাই। আমি কি তপন স্যার আর সেলু স্যারের বই যদি পড়ি আমি কি মেডিকেলে চান্স পাবো না? হ্যাঁ অবশ্যই পাবেন। মেডিকেল ফিজিক্সে আগে 20 নম্বর ছিল, এখন 15 নম্বর। যাই হোক, এসব কথা হচ্ছে বাবু, যে কোনো একটা বই কমপ্লিটলি পড়ে শেষ করবা, এনি ওয়ান,
আর এখান থেকে তুমি যে কোনো দুইটা চুজ করতে পারো। আমি সাজেস্ট করব তুমি এখান থেকে যে কোনো দুইটা তুমি হচ্ছে কালেক্ট করো, যে কোনো দুইটা তুমি পড়ো। দুইটারই একদম 100 নতুন ইয়ার নতুন এডিশন লাগবে এরকম না, নেও তুমি নিজের মতো করে গুছাই যে কোনো একটা বই নাও, কোনো সমস্যা নাই। আরেকটা বই তুমি সেকেন্ড হ্যান্ড নিলা বা কম দামে কিনলা নীলক্ষেত থেকে বা তোমার এলাকার যে কোনো বইয়ের দোকান থেকে, সো নাও। বুঝতে পারছি ভাই, এই হচ্ছে বিষয়। তখন কথা হচ্ছে ভাই বইগুলা পড়বো কীভাবে, বইগুলা পড়ার উপায় কি? তো খেয়াল করেন, আমি মানে শিখতে আসার পর যেটা হয়েছে আর কি, অনেক কিছু নিয়ে ভিডিও বানাইতে হয়েছে। সো এই অনেক কিছুর ভিতরে এরকম একটা টপিক ছিল যে লাইক হাউ টু লার্ন ফিজিক্স, ফিজিক্স কীভাবে পড়তে হবে, এরকম একটা ভিডিও আমি বানাইছি। তো ওই ভিডিওটা আমি আপনাকে দেখাবো এক ঝলক ইউটিউবে গিয়ে। তো এটার প্রথম কথা ছিল ভাই বই রিডিং পড়তে হবে, বই রিডিং পড়া। এবং সবচেয়ে ভালো হচ্ছে এটা আমি আমার একাডেমিক লাইফে কেমিস্ট্রির প্রতি অনেক বেশি পরিমাণে করছি। বায়োলজি তো আসলে জানি না, পারতাম না বা পড়া হইতো না বা একটু কম পছন্দ ছিল। ফিজিক্সে ওইভাবে আসলে করা হয় না। কেমিস্ট্রি আমি ভয় পাইতাম, কেমিস্ট্রি আমি কম পারতাম, এবং কেমিস্ট্রি আমি অনেক বেশি পারতে চাইতাম কারণ আমি কম পারি। সো এই জন্য আমি কেমিস্ট্রি খুব সুন্দর সিদ্ধাচ্ছে দাগায় দাগায় মাল্টি কালারে পড়তাম ভাই। এটা যদি করেন ভাই আপনার জীবন সুন্দর হয়ে যাবে। তো এটা করেন যখন রেগুলার ক্লাস শুরু হবে বা যখন আপনি বই পড়তেছেন, আপনার যেটা নতুন বই ওইটা আবার ওই 5 বছর আগের বা 2 বছর আগের নীলক্ষেত থেকে কেনা বইয়ের মধ্যে দাগ দিস না, ওখানে তো অন্য স্টুডেন্টের দাগ আছে, ওইটি করিস না, ঠিক আছে? আচ্ছা, রেগুলার স্টাডি করবেন। তো এই রেগুলার স্টাডিটা আমি আসলে কোন সময়ের জন্য বলছি? রেগুলার স্টাডি আমি বলছি যখন হচ্ছে আমার একাডেমিক লাইফ হচ্ছে ফুল অন। আমার একাডেমিক লাইফ কি হচ্ছে ভাই? আমার একাডেমিক লাইফ ফুল অন চলতেছে। ফুল অন মানে কি? আমি কলেজে যাচ্ছি, কলেজের রুটিন ধরে আমি 4টা বা 5টা ক্লাস করতেছি, আমি সেই সাথে হয়তো বা প্র্যাকটিক্যাল করতেছি। অনেক কলেজেই প্র্যাকটিক্যাল করাবে, এনডিসিতে তো ফাটায় ফেলবে রিপিট দিতে দিতে বোধহয় বসেরা। তো ওই সময়ও আপনার উইকলি যে কোনো একটা সাবজেক্ট, আপনি ভাই শুধু ফিজিক্স লিখতেন কেন? কারণ আমি ভাই শুধু ফিজিক্স পারি, বাংলা ইংলিশও পারি, ফিজিক্স যে কোনো সাবজেক্ট ভাই আপনি মিনিমাম ভাই 4 দিন তো ভাই খুব কম, ভাই মিনিমাম 5 দিন পড়া উচিত। এখন ভাই এখানে কথা আছে ভাই, তাহলে আমি কতক্ষণ করে পড়বো? আমার টোটাল স্টাডি আওয়ার কতক্ষণ হবে? এই যে আপনার ফুল অন কলেজ চলতেছে, এই ফুল অন কলেজের মধ্যে আপনার স্টাডি আওয়ার যদি থাকে বস 2 থেকে 3 আওয়ার্স সেলফ স্টাডি বস, এটা বুঝো। শিখর ক্লাস করা না, অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও দেখা না, ওই মানে গলির মুখে কোচিংয়ে পড়তে যাওয়া না, এনিথিং। নিজে পড়া, টেবিলে বসে বই পড়া, লাইক অ্যাপ থেকে একটা পিডিএফ দেখা, ক্লাস নোট দেখা, নিজে প্রবলেম সলভ করা। ওইটা যদি তুমি তোমার ফুল অন কলেজের জার্নিতে তুমি যদি ডেইলি 2 থেকে 3 ঘন্টা প্রতিদিন পড়তে পারো, সপ্তাহে 5 দিন 6 দিন, শুক্রবার শনিবার থাকলে ফাটায় পড়বা। ওই দিন নাওয়া খাওয়া একদম 15 মিনিটে সাইডে 8-10 ঘন্টা পড়বা, পড়তেই হবে, কিছু করার নাই, ঠিক আছে? আচ্ছা, সো ফিজিক্স 4-5 দিন আপনাকে পড়তে বলছি, তো এই 2-3 ঘন্টার ভিতরে ফিজিক্স আপনি 4-5 দিন পড়বেন, কিভাবে সম্ভব ভাই? এটা টাইম ফ্রিকোয়েন্সি তুমি ঠিক করো ভাই। কোনো দিন তুমি ফিজিক্স মানে সব দিন একই রকম পড়তে হবে না, কোনো দিন তুমি ফিজিক্স 1 আওয়ার করতে পারো, এরপরে হয়তো তুমি কোনো একদিন এই জিনিসটার রিভিশন দিতেছো, তো রিভিশনে গিয়ে হয়তো তুমি 30 মিনিটস রিভিশন দিলা, এরপরে কোনো একদিন গিয়ে তুমি হয়তো একটা এমসিকিউ পরীক্ষা দিচ্ছ, এমসিকিউ তুমি হয়তো 10 মিনিটসের একটা পরীক্ষা দিচ্ছ। সো এই ফ্রিকোয়েন্সি তুমি ঠিক করবা। অনেকের এরকম একটা কথা থাকে, ভাই পড়ি ভুলে যাই, খুব স্বাভাবিক, আমাদের ব্রেন এভাবেই ফাংশন করে যে আপনাকে একটা ইনফরমেশান দেওয়া হয়েছে, আপনি যদি নেক্সট 5-7-10 দিনে এটাকে ঝাঁকানাকা দিয়ে লাড়া না দেন, তো আসলে বেমালুম হাওয়া হইতে থাকবে। কারণ আমরা অজস্র জিনিস নিতেছি, এই কথা শুনতেছি, মানুষের কথা শুনতেছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও অনেক কিছু, হোয়াটসঅ্যাপ, এই সব কিছু আপনি নিতেছেন, অনেক কিছু ঢুকতেছে, সো পড়া মাথায় থাকবে না তো ভাই। এই জন্য ভাই যে কোনো একটা কিছু একদিন পড়লে, নতুন পড়লে 2-3 দিনের ভিতরে আবার রিক্যাপ, তার 3-4 দিন পরে আবার রিক্যাপ। সো এই ফ্রিকোয়েন্সি, এই টাইমলাইন এটা নিজে ফিক্স করব, ঠিক আছে? বাট আমার কথা হচ্ছে সপ্তাহে মিনিমাম 4-5 দিন, মিনিমাম 4 দিন যদি আপনার কোনো একটা সাবজেক্টের সাথে কানেকশান না থাকে, তাহলে ভাই আপনার মানে টাফ আর কি সারভাইভ করা। আমি অবভিয়াসলি সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে বলতেছি, অ্যান্ড অবভিয়াসলি আমি খুব সেলফিশের মতো আমি শুধুই ফিজিক্সের জন্য বলতেছি, বাট আই থিঙ্ক লাইক বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথের জন্যও জিনিসটা ইকুয়ালি ওয়ার্ক করবে। আচ্ছা, এখানে একটি আধ্যাত্মিক ফর্মুলা, এটা নিউটন সাহেব আসলে গোপন ভিত্তিতে আমাকে
টেলিযোগাযোগের মাধ্যমে দিয়েছেন, সেটা হচ্ছে এমসিকিউ। আমাদের এইচএসসি এসএসসিতেও আমাদের বোর্ড পরীক্ষায় 25টা এমসিকিউ থাকে। ওই 25টা এমসিকিউ ভাই 7:18 রেশিওতে আসবে। অনেকবার অনেক দিকে বলছি। এই 7টা কি আসবে ভাই? এই 7টা আসবে হচ্ছে নিউমেরিক্যাল, গাণিতিক। ঠিক আছে, একটা সূত্র দেওয়া আছে, বল দেওয়া আছে, বেগ দেওয়া আছে, ত্বরণ বাইর করতে হবে, ভর দেওয়া আছে, কিছু একটা গাণিতিক। এই 18টা কি আসবে ভাই? এই 18টা আসবে বস বেসিক, এই 18টা আসবে হচ্ছে ইনফরমেশন, এই 18টা হচ্ছে এইটা বাড়লে ওইটা কমবে, এটা 3 গুণ হলে ওটা 6 গুণ হবে, এটার মাত্রা সমীকরণ কি, এটা কি কাজে লাগে, কপার ভালো নাকি জিঙ্ক ভালো, এটা কি ওটা কি, এই এইটা লিখে কুলানো সম্ভব না, এনর্মাস জিনিস। সো ইনফরমেশন বেসিক কই থেকে আসবে ভাই? এই ভাই এখান থেকে আসবে, এখান থেকে আসবে। বই রিডিং পড়তে হবে অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি দাগায় দাগায় বই রিডিং পড়বেন। ওকে, এই তো। আর আমার ব্যাপার কি ছিল? ও এখানে আরেকটা নতুন ডিজাইনের স্লাইড, অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, এইখানে একটু দুইটা জিনিস বলি ভাই। গ্রাফের ক্ষেত্রে আসেন। আমার এইচএসসিতে, মানে আমাদের তো এইচএসসিতে আপনারা জানেন নিশ্চয়ই, আমাদের এইচএসসিতে হচ্ছে ফিজিক্সের 21টা চ্যাপ্টার, ফার্স্ট পেপারে 10টা, সেকেন্ড পেপারে 11টা। সো এই 21টা চ্যাপ্টারের ভিতরে নিয়ার অ্যাবাউট আমার ধারণা 14, 15, 16টার বা 17, 18টার ভিতরেই গ্রাফ আছে, মানে 70-80% চ্যাপ্টারের ভিতরে গ্রাফ আছে। এর মধ্যে সিগনিফিকেন্টলি 4-5টা চ্যাপ্টার আছে গ্রাফে ভরপুর। ফার্স্ট পেপারে গতিবিদ্যা, তারপরে পর্যাবৃত্ত গতি, আইডিয়াল গ্যাস, সেকেন্ড পেপারে থার্মোডিনামিক্স, আবার গ্র্যাভিটির ভিতরে গ্রাফ আছে। সো অনেক দিকে অনেক গ্রাফ আছে। সো গ্রাফের ব্যাপার স্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে। গ্রাফ আসলে কোনটা কোন পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, কেন স্টার্ট হচ্ছে, এই জিনিসপত্রগুলো আমরা জানবো, অ্যানালাইসিস করব। এগুলোও সামনের জার্নিতে রেগুলার বেসিসে কথা হইতে থাকবে। এবং ইজ লাইক আমি শুধুমাত্র তোমার জন্য আজকে এই একটা ভিডিও বানাইছি, বিষয়টা এরকম না, আমি জানি না। সো এই ভিডিওর আগেও আমি শিখবো জিতবো গ্রুপে কন্টিনিউয়াসলি তোমাদের সাথে তোমাদের জন্য টেক্সটে কথা বলছিলাম, এটা সেটা নানান কথা বলছিলাম। সো সেই সব কিছু গুছায় কম্পাইল করে সামনে আরও কথা হবে, এই ভিডিওতে আমি সেটা বলছি। আচ্ছা, এরপরে এখানে একটা ছোট্ট জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ভাই ক্যালকুলাস। তো ক্যালকুলাস যারা ব্রিলিয়েন্ট মানুষজন তারা জানেন ক্যালকুলাস কে আবিষ্কার করছে? কে? না, মোস্ট লাইকলি নিউটন সাহেব ক্যালকুলাস আবিষ্কার করেন নাই। যেটা হয়েছে আর কি, তখন ওই অত্র এলাকায় যে বিজ্ঞান সমিতি আর কি, ঠিক আছে, ওই বিজ্ঞান সমিতির, মানে নিউটন ছিলেন ওই এলাকার সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বস, হচ্ছে লাইক প্রেসিডেন্ট বা একদম টপ লেভেলের মানুষ। তো যে কেউ যে কোনো কিছু একটা আবিষ্কার করলে, মনে কর শফিকুল আবিষ্কার করলো লেবুর শরবত, তো শফিকুল এই লেবুর শরবতটা নিয়ে যায়, বলবে নিউটন ভাই দেখো লেবুর শরবত। তো নিউটন এবার এটা খাবে বা এটা টেস্ট করবে, এখানে কি সাইট্রিক অ্যাসিড না অ্যাসিটিক অ্যাসিড, এটা কি চিনি না গ্লুকোজ না শর্করা, হোয়াট এভার। সো যেটা হয়েছে, ইটস মোর লাইকলি, যেহেতু আমরা একটু হালকা করে ইঞ্জিনিয়ারিং পড়ছি, বুয়েটে পড়ছি, হালকা করে না পুরাই পড়ছি। সো লিবনিজ হচ্ছে আসলে ক্যালকুলাসের আবিষ্কারক। বাট হোয়াট এভার, কী এসে যায়, আমরা তো আর ইতিহাস লিখবো না। এই ক্যালকুলাস যদিও ম্যাথের পার্ট, ক্যালকুলাস ম্যাথে অনেক বেশি করে লাগে, কারণ আমাদের এসএসসির পরে এইচএসসি জার্নিতে ঢুকলে দুইটা জিনিস আসলে অনেক বেশি ভাইটাল। এক হচ্ছে আনততল, কোনাকুনি চলে যাবে, আর দুই হচ্ছে পরিবর্তনশীল রাশি। সো পরিবর্তনশীল রাশি যখনই কিছু একটা চেঞ্জ হয়ে যাবে, বলের মান একই থাকবে না, বলের মান চেঞ্জ হবে, ত্বরণের মান একই থাকবে না, ত্বরণের মান চেঞ্জ হবে, তখনই আসবে ক্যালকুলাস। আবার দুই ভাই, ছোটো ভাই ডিফারেন্সিয়েশন, বড় ভাই ইন্টিগ্রেশন। আবার এদেরও এক ছোটো ভাই আছে, লিমিট ফাংশন। তো কথা হচ্ছে যে ভাই এগুলা কেন বলতেছেন, এগুলো তো ম্যাথের, এগুলা যদিও ম্যাথের, বাট স্টিল এই ক্যালকুলাসের প্রয়োগ আপনারা এইচএসসিতে ফিজিক্সে আগে দেখবেন। অবভিয়াসলি আপনি বাংলাদেশের যেই কলেজে পড়েন, যেই স্যারের কাছে পড়েন, যেখানে পড়েন ভাই, আগে ফিজিক্সে দেখবেন ভেক্টর। এইচএসসি ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর ক্যালকুলাস আছে, পার্শিয়াল ডেরিভেটিভ আছে, ডিপ জিনিস। চ্যাপ্টার নাম্বার 2 গতিবিদ্যা, ক্যালকুলাস, গতিবিদ্যায় বেগের মান, ত্বরণের মান, এগুলো বের করতে হয়। চ্যাপ্টার নাম্বার নিউটনীয় বলবিদ্যায় তো ভরপুর ক্যালকুলাস। কেন? কারণ আপনার হচ্ছে ওই জড়তার ভ্রামক বের করতে হচ্ছে, মানে লাইনে লাইনে আপনার ক্যালকুলাস লাগবে। তো ব্যাপার হচ্ছে, যদিও ক্যালকুলাস আমাদের বসেরা ম্যাথের দাবি করে, বা ক্যালকুলাস ভাই আমাদের ফিজিক্সে অনেক বেশি লাগে। সো এই ক্যালকুলাসের একটা গ্রুমিং হবে, ক্যালকুলাস নিয়ে আমরা কিছু ক্লাস করব, আমাদের কিছু কথাবার্তা থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, কোথায় ভাইয়া? ইউটিউবে না, শিখো অ্যাপে। তো এই ক্যালকুলাসটা আমরা করব।
ফিজিক্সের জন্য আমাদের জন্য বেসিক যতটুকু জানা লাগে, অবভিয়াসলি ম্যাথের ক্যালকুলাস অনেক ভাস্ট, এত আমাদের এইচএসসিতে ফিজিক্সে লাগবে না। ম্যাথেরটা আমরা ম্যাথে পরে করবো ফার্স্ট ইয়ারের শেষে বা সেকেন্ড ইয়ারে। ফিজিক্সে লাগার জন্য যতটুকু ক্যালকুলাস আছে সেটা 2টা 3টা 4টা প্রিসাইজ ক্লাসে আমরা সুন্দর গুছাই ইনশাল্লাহ করে ফেলবো, ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি একটু শিখর ইউটিউব চ্যানেলটার দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। জাস্ট লাস্ট কথাটা বলে দেই, এই মুহূর্তে যেটা বলতেছিলাম যে তুমি শাহজাহান তপন স্যারের বই কিনছো বা তুমি ইসাক স্যারের বই কিনছো বা এনিথিং, তুমি যে কোনো একজন স্যারের যে কোনো একটা বই তুমি যদি কিনো এবং তোমার কাছে যদি মনে হয় যে ভাই আমি একটু এইচএসসির ফিজিক্সটা একটু নিজে থেকে একটু এগিয়ে থাকতে চাই, বাসায় বসে পড়ে ফেলতে চাই, তাহলে আমি কি করব? তাহলে তোমার জন্য শিখর ইউটিউব চ্যানেলে 2টা প্রিমিয়াম রেকর্ডেড প্লে লিস্ট আছে। একটা হচ্ছে ভেক্টরের উপরে, ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 2 মাদার চ্যাপ্টার, এবং ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 8 পর্যাবৃত্ত গতি পিরিয়ডিক মোশন। এবং এই পর্যাবৃত্ত গতি পড়ার জন্য আপনার আগের তেমন অন্য কোনো কিছু লাগবে না, বাট ক্যালকুলাস লাগবে, কারণ এই পর্যাবৃত্ত গতির ভিতরে আমি অনেক ক্যালকুলাস দিয়ে জিনিসপত্র প্রমাণ করছি। আমি জাস্ট আপনাকে একটু বলি ভাই, আজকের তারিখে আপনি যদি ইউটিউবে চলে আসেন, আমার এই ভিডিও হয়তো আপনি ইউটিউবে দেখতেছেন বা শিখর গ্রুপে দেখতেছেন, সো এই ইউটিউবে ভাই আপনি প্লে লিস্টে চলে আসবেন। প্লে লিস্টে আসলে অনেক প্লে লিস্ট আছে, এইচএসসি 27, এইচএসসি 26-এর প্রচুর ওয়ান শট ক্লাস আছে, দয়া করে দেখিস না, ম্যাল প্র্যাকটিস হবে, দয়া করে দেখিস না। কি দেখবি? এই প্লে লিস্টটা দেখবি, শুভর রেকর্ড করা, এবং এই প্লে লিস্টটা এবং আমার যে প্লে লিস্টটার কথা বলতেছিলাম পর্যাবৃত্ত গতি, এইগুলা কোনো লাইভ ক্লাস বা কোনো একাডেমিক প্রোগ্রামের ক্লাসের এডিটেড কপি বা ভার্সন না, যে এডিট করে একটু সুন্দর করে গুছায় তোর কাছে প্রেজেন্ট করছি, যেটা আমরা প্রায়শই করে থাকি। এইটা একদম প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস, ঠিক আছে? তো এই যে এইচএসসি ফিজিক্স, এইটা এইচএসসি 28 তোমার জন্য। এবং এরপরে আমি যদি নিচে একটু চলে যাই, অনেকগুলা প্লেলিস্ট আমার আছে অনেক দিকে। এই যে এখানে দেখো ম্যাট্রিক্স ও নির্ণায়কের একটা প্লেলিস্ট আছে সৌরভ দাদার, এত অসাম চমৎকার মাখনের মতো পড়ায় দিছে বস। সো প্লিজ আপনি ম্যাট্রিক্স ও নির্ণায়ক আপনি ম্যাথ শুরু করে ফেলতে পারেন। এই হচ্ছে আমার ফিজিক্সের প্লেলিস্টটা, পর্যাবৃত্ত গতি 9টা ক্লাসে ভেঙে ভেঙে পর্যাবৃত্ত গতির ডিটেলস বুঝাই দিছি। আপনি জার্নি স্টার্ট করেন ভাই, আপনি পড়াশোনা শুরু করেন, অ্যান্ড আমি একটা জিনিস বলি, লাইক মানে আমি এতক্ষণ ধরে যা বলছি, আমি জাস্ট প্রতিটা কথাই আপনাকে বলছি, আপনি পড়াশোনা শুরু করেন, আপনি পড়েন, আপনাকে পড়তে হবে, বই দাগায় পড়তে হবে, এই করতে হবে, ওই করতে হবে, কলেজে যেতে হবে, ইফ ইউ ফিল সো আর কি। মানে আমি আসলে এটাই বলবো যে মানে ইফ ইউ ফিল সো বলতে, এইচএসসিতে একটা স্টুডেন্ট সায়েন্স নিছে, তার মানে ও আসলে এই ডিসিশন নিয়ে ফেলছে, ভাই আমি আগামী 1.5 থেকে 2 বছর হার্ড কোর পড়াশোনা করব। যদি আমি এইচএসসি পাশ করার পরে দেশের কোনো ভালো পাবলিক ভার্সিটিতে মন মতো চাহিদা মতো চান্স পাইতে চাই, তাইলে ভাই আমার হার্ড কোর পড়াশোনা করতে হবে এইচএসসিতে। আর যদি সেটা না হয় যে ভাই চিল রিল্যাক্স, আমি কোনো মতো এইচএসসি পাশ করলেই হবে, অনেক ব্যবস্থা আছে, বিদেশ চলে যাব, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবো, কোনো নাম মেনশন করি না আমি, আই এম সরি, বা অন্য অনেক প্ল্যান থাকতে পারে, ব্যবসা করব, হাঁস মুরগির খাবার, আম্মু বলছে বিয়ে দিয়ে দিবে। সো সাইড বিজনেসের কথা আলাদা। তোমার যদি মনে হয় যে ভাই আমি পড়াশোনা করতে চাই এইচএসসিতে সায়েন্সে, তাহলে ভাই ইটস এ রাফ জার্নি, ইটস এ ভেরি রাফ জার্নি। অনেক চড়াই উতরাই আছে, অনেক ধাক্কা খাবা, অনেক দিন অনেক কিছু মাথায় ঢুকবে না, অনেক দিন ক্লাসে, কোনো দিন 30-40 জন ক্লাস, কোনো দিন 300-400 জনের ক্লাস, হয়তো কোনো দিন কোনো কথা ইনস্ট্যান্ট তোমার মাথায় ঢুকবে না। একটু স্ট্রাগল করতে হবে, একটু বই পড়তে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে, এবং হ্যাঁ টিচারদেরকে মেন্টরদেরকে পাওয়া যাবে, আমাকে পাওয়া যাবে, শুভকে পাওয়া যাবে, ফেসবুক গ্রুপে পাওয়া যাবে, আলাদা সকল মিডিয়ামে পাওয়া যাবে। সো হ্যাঁ পাওয়া যাবে, পড়তে হবে আপনাকে। সো আমি এটাই বলবো যে ভাই যার যারই আসলে দরকার, যে ভাই হ্যাঁ আমার আসলে দরকার, তো আপনি পড়েন। আর এই জিনিসপত্রগুলো আমি কই থেকে চলে যাব, এই জিনিসপত্রগুলো আমি পেয়ে যাব হচ্ছে ইউটিউব চ্যানেলে আমি চলে যাব হচ্ছে শিখোতে, ঠিক আছে? এই হচ্ছে আমার কাহিনী, দ্যাটস অল। আই থিঙ্ক আমার শেষ। লাস্ট পেজে আমি আসলে প্রচুর মোটিভেশনাল বক্তব্য দিছি, এই সবগুলো আমার পছন্দের লাইন, এই সবগুলো লাইন আপনার মুখস্থ না করলেও চলবে, এগুলা কোনোটা আসবে না পরীক্ষায়। একদম ফার্স্ট পেজে, একদম ফার্স্ট স্লাইডে আমার একটা কথা লেখা ছিল, দ্যাটস লাইক হচ্ছে এভরিথিং ইজ এ ম্যাটার অফ পার্সপেক্টিভ। সব কিছু আসলে পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে, অবজারভারের উপর ডিপেন্ড করে। এইটা আমরা বুঝবো ভাই, অ্যাবসোলুট বইলে কিছু নাই ভাই, গতিশীল না স্থির, কত বেগ, 2 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, বৃষ্টি লম্বা পড়তেছে না বৃষ্টি কোনাকুনি পড়তেছে,
সব কিছু অবজারভারের উপর ডিপেন্ড করবে, কে দেখতেছে। উফ, এখনই পারলে হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সটা ভাই পড়ায় দেয় আর কি। তো এখানে একটা লাইন কাটা গেছে নিচের দিকে, এটাও শিখে নিলাম নেক্সট বার। সেখানে আসলে এই কথাটা লেখা আছে ভাই, when we do believe anything is possible। আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি অ্যাজ এ হিউম্যান বিং, এবং আমি যেহেতু আসলে গত 18, 19, 20 বছর, আমি জানি না কত বছর, অন্যান্য অনেক কাজের সাথে আমি টু সাম এক্সটেন্ট রেগুলার ফিজিক্স পড়াইছি, এবং আমি ফিজিক্স নিয়ে অনেক ভিডিও দেখছি, জানছি, জানার চেষ্টা করছি। রাইট এট দিস মোমেন্টে ওয়ার্ল্ড ফিজিক্স নিয়ে আসলে যা কিছু বলতেছে, বা গত 60, 70, 50, 30 বছর ধরে ফিজিক্সে আসলে যারা নোবেল প্রাইজ পাচ্ছে, তারা কাইন্ড অফ সবাই এটাই বলে। তারা এটার অনেক রকম নাম দেয়, কোয়ান্টাম ফিজিক্স বলে, আর অনেক কিছু বলে, কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট, অনেক অনেক কিছু। লাগবে না, এগুলো আমাদের আসবে না এইচএসসির পরীক্ষায়। বাট ইটস লাইক, ইফ আই বিলিভ আই ক্যান অ্যান্ড আই ট্রাই, ইনশাল্লাহ আই উইল। ম্যাথ ফিজিক্স ভাই ফিজিক্স অবভিয়াসলি বড় ভাই, এটা নিয়ে কোনো ডাউট নাই। এটা ভাই ফিজিক্স নিয়ে আমার খুব পছন্দের একটা লাইন, ফিজিক্স ইজ এ হ্যাপেনিং সাবজেক্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং, ওয়াই হ্যাপেনিং, কেন হচ্ছে। এটা না বুঝলে আমি আসলে সূত্র মুখস্থ করে কোনো লাভ নাই। সূত্র মুখস্থ করে ফিজিক্স পার হবে না। সূত্র মুখস্থ করে ম্যাথ হয়তো মিলতে পারে, কেস নাম্বার 1 x³ + y³, কেস নাম্বার 2 x² + y², 9 পিটাবে আমাকে। বাট আমার কথা হচ্ছে ভাই, ফিজিক্সে আমার বুঝতে হবে যে কেন ভাই বুদবুদের আয়তনটা এখানে বাড়ছে, কেন এখানে তাপমাত্রার প্রভাব নাই, তাপমাত্রার প্রভাব থাকলে কি হবে, এইগুলা আমার বুঝতে হবে। মনের সাদা পৃষ্ঠায় অনেকে বলে না ফিজিক্স ফিল করা, সো ফিজিক্স ফিল করা ব্যাপারটা আমি আসলে চিন্তা, মানে ফিজিক্স ফিল কীভাবে করে, একটা বল মারে দিলাম, ধাপ করে লাগলো, ও ব্যথা, ভরবেগ না। ফিজিক্স ফিল করা লাইক ওই যে হোয়াট ইজ হ্যাপেনিং, এটা আমি মনের সাদা পৃষ্ঠায় মনে দেখতে পাইছি, আমি ঘুরাইতে পারছি, আমি ওই মানে একটা দণ্ডকে ঘুরাইতে পারছি, একটা ক্যান্টিলিভার বিম আমি ঝুলাইতে পারছি, আমি নাট বোল্ট ঘুরাইতে পারছি, ফ্যানটা ঘুরতেছে, সো আমি এই জিনিসগুলো বুঝবো। দ্যাটস অল। এই হচ্ছে আমার কথাবার্তা বস লোকজন। আমি আপনাদের সাথে আবারও কথা হবে। দিস ইজ নট দ্য অনলি ওয়ান ভিডিও, বাট যেহেতু আসলে এনাম ভাই বলছে ভাই এইচএসসি 28-এর জন্য একটা এসএসসি ভার্সেস এইচএসসি একটা ভিডিও, তাড়াতাড়ি ঝাঁপ দিছি, শাওনকে ফোন দিয়েছিলাম। যাই হোক, বস লোকজন কথা হবে, এই কথাগুলো আমি ঘুরায় ফিরায় বলবো। এবং আবারও লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার 5টা 6টা 4টা যাই চ্যাপ্টার আছে এসএসসিতে আমি বাদ দিছি, শুধু ফিজিক্স এবং অন্যান্য সব সাবজেক্ট পড়ে ফেলবো। কলেজ অ্যাডমিশন যার যেটা টার্গেট, যারা ঢাকা আসতে চাইবেন, অনেক রিস্ক ফ্যাক্টর, অনেক কিছু আছে, জেনে বুঝে আসবেন। আর স্বপ্নের কলেজ প্রোগ্রামে এই সব কিছু বসেরা ভাইয়ারা সুন্দর গুছায় আলোচনা করবে। এরপরে আমাদের কলেজ অ্যাডমিশন এবং আমাদের একাডেমিক প্রোগ্রামের জার্নি। সো এইচএসসি ইজ লাইক অসাম। এইচএসসি খুব সহজ, খুব মজার, খুব কঠিন হইতে পারে, খুব ইন্টারেস্টিং হইতে পারে, কান্দে দিতে পারেন আপনি। এইচএসসির ফিজিক্স আপনার কাছে ভীম কঠিন হইতে পারে, ভীম ইন্টারেস্টিং, ভীম মজারও হইতে পারে। ফিল করতে পারলে, দেখতে পারলে, বুঝতে পারলে এটা অসাম। তো ইনশাল্লাহ we will try our level best. I am totally into you, blessed 28 ভাই। So I love you all. আপনারা প্লিজ এই ভিডিও যে যেখানে দেখে থাকেন আমাকে কমেন্টে ফিডব্যাক দিয়েন, এবং আমি শিখবো জিতবো গ্রুপে কন্টিনিউয়াসলি তোমাদের একাডেমিক গাইডলাইন নিয়ে কথাবার্তা বলতেছি। সামনে আরও কথাবার্তা হবে, ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন, আসসালামু আলাইকুম। দুরন্ত 28, এসএসসি 26 থেকে এইচএসসি 28 দেখা হবে ইনশাল্লাহ লাইভ ক্লাসে। আসসালামু আলাইকুম।